আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আইএলটিএস রিডিং সেকশনের ফরম্যাট নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু এর আগের ক্লাসে অলরেডি পুরো আইএলটিএস এক্সামের ফরম্যাট নিয়ে আলোচনা করে ফেলেছিলাম। আজকে আমরা রিডিং সেকশনের ফরম্যাটটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। সো বেশি দেরি না করে আমাদের ক্লাসটা শুরু করা যাক। খেয়াল করে দেখবেন, আপনারা কিন্তু স্লাইডে দেখতে পাচ্ছেন যে টোটাল মানবন্ধনটা কিরকম হয়। একদম প্রথমে আমরা যদি দেখে নেই, 40টা প্রশ্ন এসে থাকে, 40 মার্কের হয়ে থাকে এবং কোনো প্রকারের নেগেটিভ মার্কিং কিন্তু হয় না। সো আমরা টোটাল 40টা প্রশ্ন অ্যান্সার দিলাম, মার্কও পেলাম। কত টাইমের মধ্যে আমাদেরকে এটা শেষ করতে হবে? আমাদেরকে এটা 60 মিনিটস বা 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। আপনাদের এটাও মনে রাখতে হবে, অনেকের মনে প্রশ্ন আসে যে আচ্ছা এই 60 মিনিট কি ট্রান্সফার টাইম সহ, মানে আমি আনসার শিটে ট্রান্সফার করব এই টাইমটা সহ? হ্যাঁ, এই টাইমটা সহ। আপনাদেরকে কিন্তু আনসার ট্রান্সফার করার জন্য আলাদা সময় দেয়া হবে না। এটা নিয়েও আমরা কিন্তু একটু পরেই কথা বলছি। টোটাল 3টা রিডিং প্যাসেজ থাকে। রিডিং প্যাসেজটা কিরকম ডিফিকাল্টি থাকে সেটাও কিন্তু পরবর্তী স্লাইডে আছে। আমরা আরেকটু আগাই। এই যে আমরা 3টা প্যাসেজ আছে বললাম, এই 3টা প্যাসেজ থেকে কয়টা করে প্রশ্ন আসে? প্রথম যেই প্যাসেজটা থাকে সেটা থেকে 13টা প্রশ্ন এসে থাকে। দ্বিতীয় যে প্যাসেজটা থাকে সেটা নিয়ে আরো 13টা প্রশ্ন এসে থাকে এবং লাস্ট 3 নম্বর যে প্যাসেজটা থাকে সেটা থেকে আমরা 14টা প্রশ্ন পেয়ে থাকি এবং প্রত্যেকটাই কিন্তু ক্রমাগতভাবে আরেকটু কঠিন হতে থাকে, একটা আরেকটার থেকে কঠিন হতে থাকে। এটা নিয়েও কিন্তু আমরা একটু পরেই কথা বলছি। আমরা আরেকটু যদি আগাই, আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইজি, মিডিয়াম এবং হার্ড এইভাবে করে আমাদের প্যাসেজগুলো সাজানো থাকে। একদম প্রথম যেই প্যাসেজটা থাকে সেটা সহজ হয়ে থাকে। দেখবেন যে সেটার অ্যান্সার বের করার সময় আপনার মনে হবে আরে আইএলটিএস এক্সাম তো অনেক সহজ। আসলে কিন্তু এত সহজ না। আপনারা যত আগাবেন দেখবেন যে প্যাসেজগুলো একটা আরেকটা থেকে কঠিন হচ্ছে। দ্বিতীয়টা একটু কঠিন এবং তৃতীয়টা সাধারণত খুবই একাডেমিক হয়, খুব সায়েন্টিফিক কোনো একটা জার্নাল থেকে বা কোনো একটা সায়েন্টিফিক ওয়েবসাইট থেকে বা কোনো রিসার্চ পেপার থেকে নেওয়া। এটাই কিন্তু খুব কমনলি হয়ে থাকে 3 নম্বর প্যাসেজের ক্ষেত্রে। সেটাতেই গিয়ে কিন্তু আমরা মনে করে যে এটা একটু অন্যগুলোর থেকে বেশি কঠিন। এখন আপনাদের স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে কি কি ধরনের কোয়েশ্চেন টাইপ এসে থাকে। আমরা তো অনেক ধরনের প্রশ্ন আইএলটিএস রিডিং সেকশনে ফেস করে থাকি। তার মধ্যে একদম প্রথমটা হচ্ছে ম্যাচিং প্যারাগ্রাফ হেডিং। এর অর্থ হলো যে আপনাকে অনেকগুলো অপশন দিবে, প্রশ্নে অনেকগুলো অপশন দিবে যেগুলো প্যারাগ্রাফ হেডিং বলা যেতে পারে। আপনাকে প্রশ্নে বলবে যে এই হেডিং গুলো কোন প্যারাগ্রাফের হেডিং হতে পারে সেটা মিলিয়ে দেখো। কারণ আপনার প্যাসেজে তো অনেকগুলো 3টা 4টা 5টা এর অধিকও প্যারাগ্রাফ থাকতে পারে। আপনাকে বলবে যে কোনটার হেডিং হতে পারে সেটা মিলিয়ে নাও। এটা একদম সবচেয়ে প্রথম টাইপ অফ কোয়েশ্চেন যেটা রিডিং সেকশনে এসে থাকে। এরপরে এমসিকিউ। আমরা সবাই জানি এমসিকিউ কিভাবে সলভ করতে হয়, কিরকম এমসিকিউ হয়ে থাকে সেটা আমরা সবাই জানি। আপনাকে একটা প্রশ্ন দিবে, 3 থেকে 4টা অপশন দিবে, আপনাকে সেখান থেকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। এর পরবর্তীতে থাকে হচ্ছে ট্রু, ফলস এবং নট গিভেন। এটা কিন্তু অনেকেই বলে যে আইএলটিএস রিডিং এ যেটাতে মার্ক তুলতে সবচেয়ে বেশি কষ্ট হয় বা যেটাতে আমরা সবচেয়ে বেশি ভুল করে থাকি সেটাই কিন্তু এই ট্রু, ফলস, নট গিভেন। আমরা কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ কিভাবে সলভ করতে হবে এগুলো আরো পরবর্তী ক্লাসগুলোতে একটা ক্লাস একদম ধরে ধরে শিখবো। কিন্তু আপনাদেরকে অল্প করে বলে রেখে দেই, এই যে ট্রু, ফলস, নট গিভেন রয়েছে, সাধারণত এখানে আপনাকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়ে থাকে। মনে করেন অ্যাপলস আর গ্রিন। এরপর আপনাকে নির্ণয় করতে বলবে যে এটা কি ট্রু নাকি ফলস নাকি নট গিভেন। এর মানে হলো এই যে অ্যাপলস আর গ্রিন স্টেটমেন্টটা দিয়েছে, এটা কি প্যাসেজে বলা হয়েছিল যে হ্যাঁ অ্যাপলস গ্রিন? যদি বলা হয়ে থাকে তাহলে আপনি সিলেক্ট করবেন হচ্ছে ট্রু। যদি প্যাসেজে এটার উল্টোটা বলা হয়ে থাকে যে অ্যাপলস আর নট গ্রিন বা অ্যাপলস আর রেড, তাহলে আপনি সিলেক্ট করবেন হচ্ছে ফলস। কারণ এই দুটো তথ্য আপনাকে প্রশ্নে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং প্যাসেজে যেটা বলা হচ্ছে সেটা কিন্তু মিলছে না, সেটা উল্টো, হেন্স ফলস। এবং মনে করেন আপনাকে প্যাসেজে অ্যাপলস গ্রিন নাকি রেড নাকি হোয়াইট এই সম্পর্কে কিছুই বলা হয়নি, অ্যাপলস এর রং নিয়ে আপনাকে কিছুই বলা হয়নি, তাহলে আপনার কিন্তু নট গিভেন বেছে নিতে হবে। কারণ আপনার প্যাসেজে ওই তথ্যটা যেটা স্টেটমেন্ট আপনাকে প্রশ্নে বলা হয়েছে সেটা দেয়াই ছিল না, হেন্স নট গিভেন। এরপরে যে কোয়েশ্চেনটা এসে থাকে সেটা হচ্ছে ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশন। ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশন ট্যাকল করার নিয়মটা কিন্তু মোটামুটি প্যারাগ্রাফ হেডিং এর মতোই। এখানে জাস্ট পার্থক্যটা হচ্ছে এখানে আপনাকে হেডিং এর পরিবর্তে
একটা তথ্য দেওয়া হবে এবং বলা হবে যে খুঁজে বের করো এই তথ্যটা কোন প্যারাগ্রাফে, প্যাসেজের কোন প্যারাগ্রাফে রয়েছে। তোমাকে তারপর ওই জিনিসটা কানেক্ট করতে হবে। সো ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশন আমরা যেভাবে সলভ করব, আমরা কিন্তু ম্যাচিং প্যারাগ্রাফ হেডিংও খানিকটা সেভাবেই সলভ করার চেষ্টা করব। এরপরে সেন্টেন্স কমপ্লিশন। সেন্টেন্স কমপ্লিশনের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। এটা কিছুটা ফিল ইন দ্য গ্যাপস এর মতো। আপনাকে একটা সেন্টেন্স দিয়ে দিবে এবং সেন্টেন্সে কিছু জায়গা ব্ল্যাঙ্ক রেখে দিবে, আপনাকে বলবে সেন্টেন্সটা শেষ করতে। সাধারণত সেন্টেন্সের লাস্ট পার্টটা ব্ল্যাঙ্ক রেখে দেওয়া হয় এবং বলা হয় যে এই জিনিসটা পূরণ করো। এটা কিসের উপর ভিত্তি করে আমরা পূরণ করব? আমরা প্যাসেজে যে ইনফরমেশন পেয়েছিলাম, যে তথ্য পেয়েছিলাম, সেটার উপর ভিত্তি করে আমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা বা সেন্টেন্সটাকে কমপ্লিট করব। এরপরে রয়েছে শর্ট অ্যান্সার কোয়েশ্চেনস। শর্ট অ্যান্সার কোয়েশ্চেন গুলোতে সাধারণত একটা কোয়েশ্চেনের মধ্যে আপনাদেরকে বলে দিবে যে ধরেন এমন করে বলা হবে যে রাইট ইন নো মোর দেন 2 ওয়ার্ডস, মানে 2 শব্দের বেশি শব্দ ব্যবহার না করেই আমাদেরকে এই প্রশ্নের জবাবটা দিতে হবে। অথবা রাইট ইন নো মোর দেন 3 ওয়ার্ডস, রাইট ইন নো মোর দেন 4 ওয়ার্ডস, এরকম একটা লিমিট দিয়ে দেয়। এগুলোকেই সাধারণত আমরা শর্ট অ্যান্সার কোয়েশ্চেনস বলে থাকি, কারণ ওই লিমিটটা মাথায় রেখে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সারটা দিতে হয়। এরপরে থাকে হচ্ছে গ্যাপড সামারি অথবা গ্যাপ ফিল। এটা সাধারণত যেটা করা হয় যে আপনাকে একটা সামারি দিয়ে দিবে, ওই সামারির বিভিন্ন জায়গায় ব্ল্যাঙ্ক থাকবে, ওই জায়গাগুলো আপনাকে পূরণ করতে হবে। সো আপনার টেকনিক হবে হচ্ছে খুঁজে বের করা যে কোন প্যাসেজের কোন অংশ থেকে ওই প্যারাগ্রাফটা বা ওই সামারিটা তারা তৈরি করেছে, ওই অংশটাকে খুঁজে বের করা এবং এরপরে বিভিন্ন বিভিন্ন যে ব্ল্যাঙ্ক গুলো আছে সেই ব্ল্যাঙ্ক গুলোকে পূরণ করা। আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি, আমরা কিন্তু যতগুলো ধরনের প্রশ্নের টাইপ আজকে দেখলাম, আমরা এখানে প্রত্যেকটা প্রশ্নের টাইপ নিয়েও কিন্তু আমরা আরো বিস্তারিত ক্লাসেস করব এবং সেই ক্লাসগুলোতে আমরা দেখব যে এই প্রত্যেকটা টাইপ কিভাবে সলভ করা যায়। আমরা যদি আরেকটু আগাই, আপনাদের স্ক্রিনে আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন একটি স্যাম্পল আনসার শিট। এই আনসার শিটটা কিভাবে পূরণ করতে হবে? খুবই সহজ। একদম উপরে খেয়াল করে দেখছেন ক্যান্ডিডেট নেম, এখানে আপনার নামটা লিখবেন। নামটা আমরা চেষ্টা করব একদম ক্লিয়ারলি ব্লক লেটার্সে লিখতে। ব্লক লেটার্সে লিখলে যে অ্যাডভান্টেজটা হয়, খেয়াল করে দেখবেন এখানে কিন্তু আমরা খুব স্পষ্ট নামটা বুঝতে পারছি। সো আপনি আপনার পুরো নামটা ঠিক এইভাবেই এখানে লিখে ফেলবেন। তো আমরা এই পুরো নামটা লেখার পরে আমাদেরকে অনেক সময় বলা হয় যে কেন এক্সামিনাররা আমাদেরকে বলে ব্লক লেটার্সে লিখতে, এটা বলা হয় যাতে করে তারা ক্লিয়ারলি আমাদের হ্যান্ডরাইটিংটা বুঝতে পারে। এরপরে খেয়াল করে দেখবেন এখানে ক্যান্ডিডেট নাম্বার লেখার সুযোগ আছে। ক্যান্ডিডেট নাম্বার আপনাকে কিন্তু অলরেডি আপনি পরীক্ষা দেওয়ার আগে যখন রেজিস্ট্রেশন করবেন, ঠিক পরীক্ষার আগে আগে আপনাকে আপনার ক্যান্ডিডেট নাম্বারটা তারা কিন্তু দিয়ে দিবে। আমি এখানে র্যান্ডমলি ক্যান্ডিডেট নাম্বার পূরণ করছি, আপনারা কেয়ারফুলি আপনার যে ক্যান্ডিডেট নাম্বার আপনাকে দেওয়া হয়েছিল সেটা পূরণ করবেন। সেন্টার নাম্বার অর্থ হলো যে আপনি যেই সেন্টারে পরীক্ষা দিচ্ছেন সেই সেন্টারের একটা নাম্বার থাকে, ওই নাম্বারটাও কিন্তু তারা আপনাকে আগে থেকেই জানিয়ে দেয়। সেই নাম্বারটা আপনি সুন্দর করে এই জায়গাটাতে বসিয়ে দিবেন। চেষ্টা করবেন যে প্রত্যেকটা ব্লক একদম ব্লকের ভিতরেই যাতে আপনি নাম্বারগুলো লিখেন, ব্লকের ভিতরেই যাতে আপনি আপনার নামটাও একদম ক্লিয়ারলি লিখেন। আমার এসটা যেভাবে নিচে নেমে গিয়েছে, আপনাদের এসটা কিন্তু এভাবে নিচে নামান যাবে না, এটা একদম ক্লিয়ারলি আমরা ব্লকের ভিতরে রাখার চেষ্টা করব। এরপরে রয়েছে খেয়াল করে দেখবেন টেস্ট মডিউল, একাডেমিক নাকি জেনারেল ট্রেনিং। একাডেমিক মডিউল হচ্ছে আমরা বিদেশে পড়তে যাওয়ার সময় যে আইএলটিএস এক্সামটা দেই সেটাকে একাডেমিক আইএলটিএস বলা হয়ে থাকে। জেনারেল ট্রেনিং হচ্ছে আমরা সাধারণত বিদেশে সেটেল করার জন্য, ইমিগ্রেশন করার জন্য, বিদেশে কাজ করতে যাওয়ার জন্য যে আইএলটিএসটা দিয়ে থাকি সেটাকে জেনারেল ট্রেনিং বলে। আমরা এটা নিয়েও কিন্তু গত ক্লাসে আলোচনা করেছিলাম। আমরা আজকের জন্য মনে করি যে আমরা একাডেমিক আইএলটিএস দিচ্ছি, সো আমরা একাডেমিকটা টিক করে দিলাম। এরপরে রয়েছে টেস্ট ডেট, আপনি যেই তারিখে পরীক্ষা দিচ্ছেন সেই তারিখটা এখানে পূরণ করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে খেয়াল করে দেখবেন এখানে অনেক জায়গা আছে যেখানে আমরা আমাদের অ্যান্সার গুলো লিখবো। সো মনে করেন আপনার প্রথম প্রশ্নের অ্যান্সার হচ্ছে টেবল, আমি এখানে বড় করে এবং স্পষ্ট করে টেবল লিখে দিলাম। এখানে আমি আবারও ব্লক লেটার্স ইউজ করেছি। ব্লক লেটার ইউজ করার কারণ হলো যাতে করে আমার হ্যান্ডরাইটিং এক্সামিনার বুঝতে পারে। অনেক সময় দেখা যায় যে আমরা কার্সিভ লিখলে আমাদের হাতের লেখাটা একটু আনক্লিয়ার হয়ে যায়, সেটা এখানে হলে কিন্তু মার্ক কাটা যাবে। সো আমরা চেষ্টা করব টেবল, মনে করেন সেকেন্ড অ্যান্সারটা যদি চেয়ার হয়ে থাকে তাহলে একদম স্পষ্ট করে আমরা চেয়ারটা লিখে দিব। আপনাদের মনে এই প্রশ্নও থাকতে পারে যে আমরা কি পেন ব্যবহার করব নাকি পেন্সিল ব্যবহার করব। এটা মনে রাখবেন, লিসনিং এবং রিডিং এ শুধুমাত্র
পেন্সিল ব্যবহার করতে বলা হয়ে থাকে। সো পেন্সিল ব্যবহার করে আপনারা অ্যান্সারটা দিবেন। রাইটিং সেকশনে পেন অথবা পেন্সিল দুটো ব্যবহার করারই সুযোগ রয়েছে। সো আপনি সেভাবে আপনার যেটা ইউজ করতে ইচ্ছা করছে আপনি সেটা ইউজ করবেন, কিন্তু রিডিং এবং লিসনিং এ পেন্সিল ইউজ করতে হবে। চেষ্টা করবেন ব্লক লেটারে অ্যান্সারগুলো লিখতে, তাহলে হাতের লেখাটাও খুব স্পষ্টভাবে বোঝা যাবে। আর আপনাদেরকে আরেকবার একটু মনে করিয়ে দেই, একটু আগেই কিন্তু আমি এটা বলেছিলাম যে আনসার শিটে আনসার ট্রান্সফার করার জন্য আলাদা কোনো সময় দেয়া হবে না, মানে নো এক্সট্রা টাইম ফর ট্রান্সফারিং অ্যান্সার্স। আপনি আনসারটা যেই সময় দেওয়া হয়েছে, ওই যে 60 মিনিট দেওয়া হয়েছে, ঠিক ওই 60 মিনিটের মধ্যেই আপনাকে আনসারটা ট্রান্সফার করে ফেলতে হবে আনসার শিটের মধ্যে, নো এক্সট্রা টাইম। তাহলে আমাদের কি কি জিনিস মনে রাখতে হবে? আমাদের মনে রাখতে হবে যে আমাদেরকে আনসার ট্রান্সফার করার জন্য কোনো প্রকারের এক্সট্রা টাইম দেয়া হবে না। সেই কারণে আমরা কি করব, আমরা যখন পড়বো অ্যান্সার ডিসাইড করব, একই টাইমে আমরা অ্যান্সার শিটেও অ্যান্সারটা লিখে ফেলবো, কারণ কোনো ধরনের এক্সট্রা টাইম আমাদেরকে দেওয়া হবে না। এই যে 1 ঘন্টা সময় আছে আমাদের হাতে, এই 1 ঘন্টা সময়ের মধ্যেই আমাদেরকে আনসার চুজ করতে হবে, ট্রান্সফারও করতে হবে, লিখেও ফেলতে হবে। তো সময় কিন্তু খুবই কম। এবার আমরা কম্পিউটার বেসড আইএলস এক্সাম নিয়ে একটু আলোচনা করব। অনেকজনের মনে এই ধারণাটা থাকে যে কম্পিউটার বেসড আইএলস কি পেপার বেসড থেকে আলাদা হয়, একই রকম হয়, সহজ হয় নাকি কঠিন হয়। অনেকে আবার এটাও বলে যে কম্পিউটার বেসড আইএলস দিলে নাকি ভালো, কারণ এটা পেপার বেসড আইএলস থেকে নাকি বেশি সহজ হয়। আসলে কিন্তু এটা একদম মিথ, এটা একদমই সত্যি না। কম্পিউটার বেসড আইএলস এবং পেপার বেসড আইএলস এক্সামে কোয়েশ্চেন প্যাটার্ন, মার্ক এবং টাইম সবকিছু হুবহু সেম থাকে। যেই ধরনের প্রশ্ন আপনি কিন্তু কম্পিউটার বেসড আইএলস এ পাবেন, ঠিক সেই টাইপের প্রশ্ন আপনি পেপার বেসড আইএলস এও পাবেন। আপনাদের মান বন্টন বা মার্ক অ্যালোকেশনও কিন্তু সেম থাকবে। আপনাদের সময় বা যেই টাইমে আপনাদের দুটো পরীক্ষা শেষ করতে হবে সেই টাইমটাও সেম থাকবে। কোয়েশ্চেন্স স্ক্রিনে আসবে। আপনি যখন পেপার বেসড এক্সাম দিচ্ছেন তখন কোয়েশ্চেনগুলো একটি শিটে আসে। কম্পিউটার বেসড আইএলস এক্সাম দিলে প্রশ্নগুলো একটি স্ক্রিনে আপনার সামনে আসবে, কারণ অবশ্যই আপনি কম্পিউটার বেসড আইএলস তো কম্পিউটার ইউজ করেই দিবেন। আপনাকে স্ক্রিনে যা যা ইনস্ট্রাকশন দেওয়া হবে প্রত্যেকটা ইনস্ট্রাকশন একদম প্রপারলি মনোযোগ দিয়ে ফলো করতে হবে, তাইলে কিন্তু হয়ে যাবে। আপনাদের স্ক্রিনে এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা স্যাম্পল একাডেমিক আইএলস রিডিং মাল্টিপল চয়েসের আমরা একটা ডেমো দিয়ে রেখেছি। আপনি যখন কম্পিউটারে বসে আইএলস রিডিং এক্সাম দিবেন তখন কিছুটা এরকম একটা ফরম্যাটে আপনার এক্সামটা দিতে হবে। আপনার এক পাশে থাকবে হচ্ছে যেই প্যাসেজটার উপর বেস করে আপনি এক্সামটা দিবেন সেই প্যাসেজটা, এবং তার ঠিক পাশে থাকবে হচ্ছে প্রশ্নগুলো। তো এখানে আপনারা দেখবেন যে প্রশ্ন 1, 1 নম্বর যে প্রশ্নটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা নিচে 4টা অপশন আছে। এখান থেকে যেটা সঠিক হবে আপনি বেছে নিবেন। মনে করেন যদি প্রথমটা সঠিক হয়ে থাকে প্রথমটা বেছে নিবেন, দ্বিতীয়টা হলে দ্বিতীয়টা, এভাবে করে আপনি কারেক্ট অ্যান্সারটা চুজ করে নেবেন। তারপর আপনি যখন 2 এর উপর ক্লিক করবেন তখন 2 এর নিচে যে অপশনগুলো আছে বা 2 এর প্রশ্নের নিচে যে অপশনগুলো আছে সেগুলোও ক্লিয়ারলি কিন্তু চলে আসবে, সেখান থেকে অ্যান্সারটা বেছে নেবেন। 3 এবং 4 ঠিক এভাবে অ্যান্সার করার পরে এখানে ঠিক কর্নারে আপনারা একটা ব্ল্যাক কালারের বা কালো রঙের একটা অ্যারো দেখছেন না, এই অ্যারোটাতে ক্লিক করলে আপনাকে তারা পরবর্তী পেজে নিয়ে যাবে। এই পরবর্তী পেজে গিয়ে পরের যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনারা খুবই সহজে অ্যান্সার দিতে পারবেন। তা আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে প্রশ্নের টাইপ, মার্ক, সময় সবই কিন্তু মোটামুটি সেম থাকে, জাস্ট এখানে আমরা কম্পিউটারে বসে এক্সামটা দিচ্ছি। ইতিমধ্যেই কিন্তু আমাদের আইএলটিএস রিডিং এর যে ফরম্যাটের ক্লাসটা ছিল সেটা শেষ হয়ে গিয়েছে। পরবর্তী ক্লাসে আমরা যে বিভিন্ন ধরনের প্রশ্ন দেখলাম যে এই টাইপের প্রশ্নগুলো এসে থাকে আইএলটিএস রিডিং এ, সেই প্রত্যেকটা প্রশ্নের ধরন ধরে ধরে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সাথে থাকবেন। আপনাদের সবার সাথে আগামী ক্লাসে দেখা হবে।